তুমি যদি এইচএসসি 27 ব্যাচ হয়ে থাকো, প্লিজ আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি ইনডিফারেন্টলি সবার জন্য এই কথাগুলো বলছি। আমি এইচএসসি 26 ব্যাচকে হ্যান্ডেল করছি এখন। ওদের এইচএসসি পরীক্ষা চলছে। তুমি জানো আমি কি সিচুয়েশন ফেস করছি এইচএসসি 26 ব্যাচকে নিয়ে? এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার আগের দিন রাত্রেবেলা আমি জানতে পারছি ওদের না ছোঁয়া একাডেমিকে অসংখ্য চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো ওরা এই জন্য ছোঁয় নাই যেখান থেকে আমরা কোশ্চেন আনসার করব না। তুমি বুঝতে পারছো 2 বছরের একটা লম্বা ইন্টারমিডিয়েট পিরিয়ডে হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার তুমি কোনোদিন পৃষ্ঠা উল্টে এক লাইন পড়ে দেখো নাই, তার মানে তুমি তোমার টাইমটা কিভাবে নষ্ট করছো? এখন তুমি ভাবতেই পারো আমি 27 ব্যাচ, আমার হাতে অগণিত সময়, বাট 26 ব্যাচও তোমার মতো সেকেন্ড ইয়ারে একই কথা ভাবছিল, অ্যান্ড দে এন্ডেড আপ লাইক দিস। আমি অসংখ্য মানুষের সাথে কথা বলতেছি যারা জীবনে টেস্ট পেপার কিনছে কিন্তু সিকিউ সলভ করে নাই, বা টেস্ট পেপারের অসংখ্য সিকিউ দেখে তার মনে হয়েছে এত কিভাবে সলভ করব, পরীক্ষার 2 দিন আগে সে ওয়ান শট সলভ করতেছে সিকিউ কমন পাওয়ার জন্য। শিক্ষকরাও নিরুপায়, কি করবে? তারাও ক্লাস দিতেছে, পাস তো করানো লাগবে। পরদিন সকালে পরীক্ষা, আগের দিন রাত্রেবেলা জীবনে কোনোদিন এমসিকিউ প্র্যাকটিস করে নাই, এমসিকিউ এর ভিডিও দেখতেছে। পরের দিন সকালে পরীক্ষা, তার মানে হয়তো 5-6 ঘন্টা পর পরীক্ষা, জীবনে প্রথমবারের মতো এমসিকিউ ক্লাস করতেছে। পরীক্ষা দিয়ে আসছে, ওয়ান শট ক্লাসে সিকিউ প্র্যাকটিস করছে, পরীক্ষার 5-6 ঘন্টাকে এমসিকিউ প্র্যাকটিস করছে। আসার পর বলতেছে ভাই আমি 25-এর মধ্যে 4 পাইছি, আমি 25-এর মধ্যে 8 পাইছি, 2 পেপার মিলিয়ে পাস কিনা? 2 পেপার মিলিয়ে 16 মার্ক উঠতেছে না। এখন তোমার হাসি আসতে পারে, অনেকে ভয়ও পাইতে পারো, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এই অবস্থায় চলতেছে আসলে, এবং খুব খারাপ লাগতেছে এই জিনিসগুলো দেখে, কারণ যে সময় আছে সেই সময় পড়লে কখনো এই অবস্থা হয় না। অ্যান্ড ট্রাস্ট মি, সব স্টুডেন্টের এই অবস্থা না। আমার অসংখ্য স্টুডেন্টকে আমি পেয়েছি যারা রেগুলার বেসিসে পড়ছে এবং তারা 24টা 25টা করে এমসিকিউ সলভ করছে। সিকিউ যত কঠিনই আসুক না কেন তারা আনসার করে আসে, হয়তো 2-4 মার্ক একটু এদিক ওদিক হয়, বাট তারা বলে যে ভাই থিওরি যেহেতু পড়ছি আনসার করতে পারছি। তোমার কি মনে হয় না যে এখানে একটা একাডেমিক ফেলিওর আছে? এখন তুমি একটা কথা বলতে পারো যে ভাই আমারও একই অবস্থা, ফার্স্ট ইয়ারে আমিও ফাঁকি দিছি, ফার্স্ট ইয়ারে আমারও হিউজ সিলেবাস বাকি, আমার 10% 20% কমপ্লিট হয়েছে, আমার হয়তো মানে বোটানি বা জুলজিতে সিলেবাস ছিল 1 থেকে 8 অধ্যায়, আমি 1 থেকে 2-3 অধ্যায়ের বেশি যাইতে পারি নাই। সিকিউ গুলো দিছি ওয়ান শট ক্লাস দেখে, যে ইয়ার ফাইনাল হইল, আমার কি হবে? ট্রাস্ট মি, তুমি যেভাবে আগাচ্ছ, তোমার যে গতি, ইউ উইল এন্ড আপ লাইক দিস, এবং তুমি রিয়েলাইজও করতে পারবে না যে তুমি কিভাবে এই অবস্থানে আসলা। কারণ টাইম ফ্লাইস, ইন্টারমিডিয়েটে টাইম ওড়ে, জাস্ট ওড়ে, মানুষ বুঝতে পারে না। এখন এখন তোমার ফার্স্ট, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি নিজেকে অ্যাসেস করতে চাও তো যে ভাই আমার অবস্থা আমি কিভাবে অ্যাসেস করব? আমি তোমাকে কয়েকটা অধ্যায়ের নাম বলছি, তুমি একটু দেখো তো তুমি এইগুলো অ্যাসেস করতে পারো কিনা। আচ্ছা, তুমি কি কোষ রসায়ন কমপ্লিট করছো, নাকি এই চ্যাপ্টারটা একটু কঠিন বলে এড়াই গেছো? ওই চ্যাপ্টার যদি তুমি এড়াই যাও, ওই চ্যাপ্টার জীবনে কোনোদিন তুমি শেষ করতে পারবে না। আচ্ছা, তুমি রুই মাছটা শেষ করছো নাকি একটু তোমার কাছে উইয়ার্ড লাগছে? তুমি কি ঘাস ফড়িং এর প্রত্যেকটা জিনিস পারো, ছবিগুলো আঁকতে পারো, প্রসেসগুলো জানো? আচ্ছা, তুমি অণুজীবটা পড়ছো, অণুজীবের যতগুলো উদাহরণ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছবি পড়ছো? লাস্টের যে ম্যালেরিয়া পার্ট, এটা কি তুমি বুঝে পড়ছো বা আদৌ ছুঁয়ে দেখছো? আচ্ছা, তুমি পদার্থের গাঠনিক ধর্ম পর্যন্ত কি গেছো, 7 অধ্যায়, নাকি চ্যাপ্টারটা তোমার বদখত মনে হয়েছে? আচ্ছা, চলন ও অঙ্গ চালনা, এটা অনেকের সিলেবাসে এবার ছিল, তুমি কি বোনসের পরে মাসল পর্যন্ত গেছো, পড়ছো মাসলগুলো? নিজের সাথে মেলাও। আচ্ছা, তুমি গতিবিদ্যা পড়ছো, 3rd চ্যাপ্টার, ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টার, নাকি জাস্ট ওই প্রাশের সিকিউটা পরীক্ষার আগের দিন বা একটা ভিডিওতে সলভ করছো? আচ্ছা, তুমি কাজ শক্তি ক্ষমতার মতো মেজর চ্যাপ্টার বা নিউটনিয়ান বলবিদ্যার মতো চ্যাপ্টারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে থিওরিগুলো বুঝে বুঝে ম্যাথ সলভ করছো, নাকি 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা ভিডিও দেখে ভাবতেছো আমার অধ্যায়টা কমপ্লিট? আচ্ছা, তুমি টিস্যু তন্ত্র পড়ছো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, যেটাকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সবচেয়ে বড় এবং মেজর চ্যাপ্টার ধরা হয়, এইটার প্রত্যেকটা এমসিকিউ কি তুমি কমপ্লিট করছো, বুঝে বুঝে কমপ্লিট করছো? আচ্ছা, তুমি চল তড়িৎ বা স্থির তড়িৎ, এগুলোর যে সার্কিট বা ধারক, এগুলো কি সলভ করছো? তুমি কি বিচিত্র ধরনের সিকিউতে কত কত ধরনের টাইপ আসে সবগুলো দেখছো একবারও? তুমি কি থিওরিগুলো বোঝো?
আচ্ছা, তুমি সমন্বয় ও নিয়ন্ত্রণ যে চ্যাপ্টারটাতে মোটামুটি জুলজির প্রত্যেকটা স্টুডেন্ট ভয় পায়, তুমি কি সেইটা পর্যন্ত গেছো? তোমার উত্তর যদি এই জায়গাতে 70%-এর বেশি না হয়, দ্যাট মিনস ইউ আর অন দ্য রং পাথ। এবং তোমার অবস্থা এরকম হতে পারে। আমি জানি তুমি ভয় পাচ্ছ বা তুমি এরকম হইতে চাও না, বাট যদি আসলেই তোমার অবস্থা এখানে ওই রকম হয় যেটা আমি মাত্র বললাম, ফিউচার ইজ ভেরি ডার্ক ভাই। এখনো পর্যন্ত নিজেকে সামলাও। তোমার একাডেমিক অবস্থা খারাপ, তোমার একাডেমিক অবস্থা সামলাতে হবে, একাডেমিক পড়াশোনা বাড়াতে হবে। বাট এখানে অনেকে পরীক্ষা দিয়েছিলে যারা মেডিকেল এনথুজিয়াস্ট, তোমরা মেডিকেল অ্যাসপিরেন্ট, অ্যান্ড তোমরা কিভাবে আশা করো এইচএসসির পর 3.5 মাসে এত বিচিত্র সিলেবাস ফাঁকা রেখে শুধু সিকিউ সলভ করে পরীক্ষার হলে এইচএসসি ঠেকিয়ে তুমি মেডিকেলে ক্র্যাক করবা বা ডিএমসিতে চান্স পাবা? নাও এই জায়গাতে তোমার কয়েকটা অভিযোগ আছে, যে অভিযোগ আমি প্রথমেই বলছি যে আমার তো সিলেবাস শেষ হয়নি। এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট, এবং এখানে 99% এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট এই একই কথা বলবে, আমার তো সিলেবাস কমপ্লিট হয় নাই। আরেকটা খুব ভালো স্টেটমেন্ট আছে এবং মজার স্টেটমেন্ট, সেটা হচ্ছে প্রি মেডিকেল পরেও করা যাবে। আমারও প্রশ্ন, কখন কখন করবা তুমি প্রি মেডিকেল? যদি তুমি মেডিকেল এনথুজিয়াস্ট হয়ে থাকো, তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা হইলে দ্যাটস টোটালি ডিফারেন্ট ইস্যু। তুমি দেখো এখন তুমি এই অবস্থানে আছো, অ্যান্ড বছরটা পেরোতেই তোমার টেস্ট পরীক্ষা চলে আসবে। টেস্ট পরীক্ষা থেকে শুরু করে এইচএসসির মাঝে অন্য কিছু করার বা অন্য কিছুতে নাক গলানোর সুযোগ নাই। ওইটা পুরোপুরি তোমার এইচএসসি প্রিপারেশনের টাইম। তারপর চলবে এইচএসসি পরীক্ষা, যেটা প্রায় 1 থেকে 1.5 মাস চলে, এবং এই টাইমে তুমি অন্য কিছু করতে পারবা না। সো এইচএসসি পরীক্ষার পর তুমি বড় জোর 3 মাস, বা গভর্নমেন্টের যদি একটু মর্জি চেঞ্জ হয়, তারা এইটাকে আরো শ্রিঙ্ক বা ছোট করে 2.5 মাসেও নিয়ে আসতে পারে, কে জানে। 3 মাস টাইম পাবা তুমি অ্যাডমিশনের জন্য। তাহলে এই যে স্টেটমেন্ট টুতে বলা হলো প্রি মেডিকেল পরেও করা যাবে, এই টাইম লাইনে তুমি আমাকে দেখাও প্রি মেডিকেল কোথায় করা যাবে। প্রি মেডিকেল যদি করতেই হয়, এই 3.5 মাসে তো সিলেবাস কমপ্লিট করা পসিবল না, তাহলে আগেই করতে হবে। যদি করতেই হয় তাহলে দিস ইজ দ্য টাইম। এইটাই পারফেক্ট, অ্যান্ড এইটাই একমাত্র টাইম। সে তুমি যেখানেই করো, সে তুমি ফ্রি প্লেলিস্ট দেখে করো, ডাজেন্ট ম্যাটার, বাট দিস ইজ দ্য টাইম। আমার কথাটা কি বুঝতে পারছো? এইবার ফার্স্ট প্রবলেমে আসি। আমার তো সিলেবাস কমপ্লিট হয় নাই। ভাই তুমি একটু নিজের দিকে তাকায় বলো তো, যে যেই চ্যাপ্টারটা তুমি একাডেমিক্যালি ভয় পেয়ে টাচও করে দেখো নাই, সেই চ্যাপ্টারটার 1 ঘন্টার কোনো এক জায়গায় ফোর্সফুলি মেডিকেল টপিকের ক্লাস করে দেখছো, বা প্রি মেডিকেলের ক্লাস করে দেখছো, বা মেডিলজির কোনো ক্লাস করে দেখছো? তুমি দেখো, তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, তুমি সেই একই বই পড়তেছো, একই চ্যাপ্টার পড়তেছো, যেটা একাডেমিক্যালি তোমার পড়া উচিত ছিল, তুমি টাচ করো নাই। অথচ এই চ্যাপ্টারগুলোর মেডিকেলের ক্লাস দেখলেও তুমি বুঝতা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা থিওরি বুঝিয়ে বুঝিয়ে কমপ্লিট করা হচ্ছে। তোমার সিলেবাস কমপ্লিট হয়নি, একাডেমিক্যালি একটা চ্যাপ্টার তুমি টাচ করো নাই, দ্যাট ইজ দ্য ওয়ানলি রিজন যে কারণে তোমার প্রি মেডিকেলে ভর্তি হওয়া উচিত। এই কারণেই উচিত, কারণ প্রি মেডিকেলে যখন তোমার থিওরিগুলো বুঝে অন্তত সিলেবাস কমপ্লিট হবে, তোমার একাডেমিক লাইফটা আরো স্মুথ হবে। আমাদের একটাই সমস্যা, আমরা যে নাম দিয়ে ফেলছি এইটার যে প্রি মেডিকেল, এইখানে এই মেডিকেল শব্দটা দেখে আমাদের মনে হয় ইটস এ টোটাল নিউ ওয়ার্ল্ড, এর পড়াশোনা বোধহয় সম্পূর্ণ ভিন্ন, আকাশ থেকে নেমে এসে পড়াশোনা করানো হবে বোধহয়। কিন্তু পড়তেছি তো সেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে আবার ইংলিশও আছে, যেটার মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম তোমার ইংলিশ সেকেন্ড পেপারে লাগে, প্রিপোজিশন তোমার ইংলিশ সেকেন্ড পেপারে লাগে। ডিফারেন্সটা কি আমাকে দেখাও। সো তোমার কয়েকটা কাজ এখন করতে হবে। 27 ব্যাচ রেজাল্ট তো তোমরা বুঝে গেছো। নিজের সিচুয়েশন যদি মানে বুঝতে পারো, নিজের সিচুয়েশন সম্পর্কে যদি সচেতন হও, তাহলে তোমাকে আমি ফার্স্ট যে রিকোয়েস্টটা করব, প্লিজ এখন থেকে একাডেমিক পড়াশোনায় জোর দাও। একাডেমিক পড়াশোনায় জোর দাও, এবং এইভাবে ভেবো না যে শেষ হয়ে যাবে, যা হবার তা হবে। এই ভেবে জীবনে কোনোদিন শেষ হবে না। তুমি টাইমলাইন ফিক্স করে নাও যে এখন জুলাই শেষ হতে চলেছে,
আগস্টের মধ্যে আমি এই সিলেবাসের এই অংশ কমপ্লিট করে ফেলবো, আগস্টের পর সেপ্টেম্বরের মধ্যে এই অংশ কমপ্লিট করে ফেলবো। তোমার টার্গেট থাকবে যেন ডিসেম্বর টু জানুয়ারি এর মধ্যে একাডেমিক সিলেবাস তুমি কমপ্লিট করে ফেলতে পারো। কজ ট্রাস্ট মি, এর মধ্যে তুমি যদি একাডেমিক সিলেবাস কমপ্লিট না করো, তুমি যে বিপদে পড়বা সেই বিপদ থেকে কোনো ভাই তোমার রক্ষা করবে না, কোনো কোর্স তোমার রক্ষা করবে না। টেস্টের পরে মানুষ নিজের শেষ হয়ে যাওয়া সিলেবাসের মধ্যে কোথায় পড়ার গ্যাপ, কোথায় কোন জিনিসটা পড়া হয় নাই, কোন জিনিসটা আরো ভালোভাবে প্রশ্ন আসে সেইটা অ্যাসেস করে। নতুনভাবে এই টেস্টের পর তুমি যদি পড়তে চাও এইচএসসির জন্য, তুমি তখন না এই কুল শেষ করতে পারবা না ওই কুল শেষ করতে পারবা। আমার কথাটা কি বুঝতে পারছো? আর 2 নাম্বার, যদি তুমি আসলেই মেডিকেল এনথুজিয়াস্ট বা মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, প্লিজ কোনো একটা জায়গায় অথবা নিজে যদি রেসপন্সিবল হও, ইউটিউবে ফ্রি ক্লাস করা শুরু করো। তোমার ওই টপিকটা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে থিওরিগুলো অন্তত ক্লিয়ার হয়ে যাবে। আমরা মেডিওলজির ইউটিউব চ্যানেলে পুরো গোল্ডিগার্সের কোর্সটা একটা ফ্রি করে দিছি, শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা ক্লাসগুলো করে বুঝতে পারো যে না এই ক্লাসগুলো থেকে তুমি কিছু শিখবার মতো উপকরণ পাচ্ছ। যারা যারা প্রি মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের জন্য এইটাই যে এই যে আমরা 4,490 টাকায় 4,990 টাকায় বিক্রি করতেছি এই কোর্সটা, তোমরা আগামীকাল রাত 12টার মধ্যে ভর্তি হতে পারবা। এবং যদি কোনো কেসে তোমরা টাকাটা ম্যানেজ করতে পারলা না, তাহলে আগামীকাল রাত 12টার মধ্যে 500 টাকা, হ্যাঁ, অগ্রিম দিয়ে তুমি জাস্ট কোর্সটাকে হোল্ড করে রাখতে পারো, যে না আমি 500 টাকা অগ্রিম দিয়ে রাখছি, আমি পরবর্তীতে এই টাকাটা শোধ করব। বুঝতে পারছো? ওকে, সো এই 500 টাকা অগ্রিম বুকিং মানি তোমরা দিয়ে রাখতে পারো।